ওকে, তাহলে প্রথমে আমরা কি ডেপ্রিসিয়েশনটাকে অ্যাড করলাম বা ডেপ্রিসিয়েশনটাকে আমরা ক্যালকুলেশন করলাম। এবার আসেন ডিসপোজাল করার পালা। আমি একটা অ্যাসেটকে ডিসপোজাল করে দেখাবো আপনাদের সাথে, আপনার প্রত্যেকটা অ্যাসেটকে ডিসপোজাল করবেন। ঠিক আছে? আচ্ছা, আমি একটু অ্যাসেটটার দিকে খেয়াল করে আসি। অ্যাসেটের কি অবস্থা? অ্যাসেটটা ছিল হচ্ছে আমার এয়ার কন্ডিশনার। এয়ার কন্ডিশনার ছিল, তারপরে হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েশন, আর হচ্ছে কি আমাদের কি ছিল, অ্যাকোমোডেট ডেপ্রিসিয়েশন ছিল। ওকে, আচ্ছা। নেয় নাই অ্যাকোমোডেট ডেপ্রিসিয়েশন, এয়ার কন্ডিশনার। এই সমস্যাটা খুবই প্যারাদায়ক। যখন দেখা যাবে কাজের সময় হবে তখন মানে আর কি জার্নাল নিবে না। আচ্ছা, জার্নাল এন্ট্রি সেট। আচ্ছা, তাহলে এবার আসেন আমরা একটু চার্ট অফ অ্যাকাউন্টসে যাই। এই যে দেখেন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মাইনাস করে সে কত দেখাচ্ছে, 2400 মাইনাস করে দেখাচ্ছে। আচ্ছা, এবার আসেন আমরা ডিসপোজাল করব। ডিসপোজাল করব অ্যাসেটটাকে আমরা কি করব, ডিসপোজাল করে দিব। আমার অ্যাসেটটা ছিল হচ্ছে এয়ার কন্ডিশনার। এখন এয়ার কন্ডিশনার যখন আমরা ডিসপোজাল করি বা কোনো একটা অ্যাসেট যখন আমরা ডিসপোজাল করি, তখন আমাদের নর্মালি জার্নাল এন্ট্রিটা কি হয়? জার্নাল এন্ট্রিটা হয় হচ্ছে আমরা টাকাটা পাই, ডিসপোজাল করার অর্থ হচ্ছে সেটাকে নিঃশেষ করে দেওয়া, তাই না? বা সেটার আর কি কোনো এক্সিস্টিং আর থাকবে না। আচ্ছা, তাহলে যখন ডিসপোজাল যেহেতু করব, তাহলে অবশ্যই আমরা কি করব, সেখান থেকে একটা পেমেন্ট পাবো। তাহলে অবশ্যই পেমেন্টটা আমরা যে কোনো অবশ্য ক্যাশ তো আর নিব না, আমরা কি ব্যাংকের মাধ্যমে নিব। তাহলে অবশ্যই যে ব্যাংকটা বা যে মাধ্যমে আমরা নিব সেটাকে আমরা করব ডেবিট। তারপর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যেটা থাকবে, মানে ওই অ্যাসেটের যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা থাকবে সেটাকে আমরা ডেবিট করে দেবো। তাতে কি হয়ে যাবে, ওই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা তো থাকতেছে, যেহেতু অ্যাসেট থাকবে না তাহলে তো তার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন থাকার প্রশ্নই ওঠে না। তারপরে হচ্ছে আমার অ্যাসেটটাকে কি করতে হবে, ক্রেডিট করে দিতে হবে মূল অ্যামাউন্ট দিয়ে। আর যেটা লস অর গেইন থাকবে সেটা আমরা হিসাব করে আমরা বের করে ফেলবো। আচ্ছা, এখানে অ্যাসেটটা দেখাচ্ছে এখন কত, 5600 টাকা দিয়ে। আচ্ছা, আমি ধরে নিলাম আমি 4000 টাকা দিয়ে আমি অ্যাসেটটাকে সেল করব বা ডিসপোজ করে দিব 4000 টাকা দিয়ে। আমি 4000 টাকা দিয়ে ডিসপোজ করে দেবো, আপনারাও যে কোনো একটা অ্যামাউন্ট ধরে ডিসপোজ করবেন। আমি বলতেছি না যে একবারে আমি তো ওই অ্যামাউন্ট ধরেই করতে হবে। আপনি যে কোনো একটা অ্যামাউন্ট ধরে ডিসপোজ করবেন, একবার লস হিসেবে দেখাবেন, একবার লাভ হিসেবে দেখাবেন। তাহলে এক্স্যাক্টলি আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার এই জিনিসটা লসে হচ্ছে বা এই জিনিসটা লাভে হচ্ছে। আর অবশ্যই অবশ্যই যখনই আপনার ডেপ্রিসিয়েশন সরি অ্যাসেটটাকে ডিসপোজ করতে যাবেন, অবশ্যই আপনাকে আপডেট ডেপ্রিসিয়েশন দিতে হবে। মানে ওই তারিখের আগ পর্যন্ত আপনার ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করতে হবে। আমরা যেহেতু 24 সালের ডিসেম্বর 31 পর্যন্ত আমরা ডেপ্রিসিয়েশনটা দিছি, তাহলে আমরা ধরে নিলাম 2025 সালের জানুয়ারি 1 তারিখে সেটাকে আমি কি করে দেবো, ডিসপোজ করে দেবো। এটা আর আমার কাছে থাকবে না। তাহলে আমি প্রথমে ধরে নিলাম যে আমি টাকাটা নিব হচ্ছে ওয়েলস ফার্গোর মাধ্যমে, মানে আমি ব্যাংকের মাধ্যমে নিব। ওয়েলস ফার্গোর মাধ্যমে আমি টাকাটা নিব। কত টাকায় নিব? আহ 4000 ডলারে আমি টাকাটা নিব। ঠিক আছে, তাহলে ডেবিট করলাম। তারপরে কি করব, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এয়ার কন্ডিশনার। ঠিক আছে, যে অ্যাসেটটা করব
এটা ডেবিট করব কোন অ্যামাউন্ট দিয়ে, যে যে অ্যামাউন্টটা আপনার ব্যালেন্সে শো করতেছে 2,400। 2,400। ভাই টাকাটা। তারপরে হচ্ছে একটু ফাঁকা রাখবো, কারণ হচ্ছে আমি ধরেন আমি লস আর গেইন আমি বুঝতেছি না, আমি এখন এখান থেকে হিসাব করবো। এয়ার কন্ডিশনার, এয়ার কন্ডিশনার AIR, এয়ার কন্ডিশনার কত অ্যামাউন্ট হবে? আমার মূল অ্যামাউন্টটা ছিল কত, অ্যাসেটের ভ্যালুটা ছিল হচ্ছে 8,000। তাহলে এবার একটু আপনি জার্নাল দেখেন, এই যে জার্নালটা কি হচ্ছে, আপনাকে ডেবিট ক্রেডিট কিন্তু তার বলেই দিচ্ছে, ক্রেডিটে 8,000। তাহলে আপনার ডেবিটে কত লাগতেছে, আর বাকি অ্যামাউন্টটা 8,000-এর বাকি অ্যামাউন্ট। 8,000 হচ্ছে আপনার অ্যাসেটের ভ্যালু। সেখান থেকে আপনি মানে আর কি যখন ডিসপোজ করে ফেলতেছেন, তখন আপনি হাতে ক্যাশ টাকা পাচ্ছেন 4,000। ঠিক একইভাবে আপনার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটাও নিঃশেষ হয়ে যাচ্ছে কত, 2,400। তাহলে আর আপনার কাছে আর কত, 1,600 টাকা আপনার কি লস হয়েছে। তাহলে আমরা এখানে চলে যাব 1600, কি দিব, লস অর গেইন অন ডিসপোজাল অফ ফিক্সড অ্যাসেট। দেখেন এবার আপনার ডেবিট ক্রেডিট কি ইকুয়াল হয়েছে, কি হলো এই সমস্যাটা। 7 ক্লোজ করো। লস দিলে কেন? লস লেখলা কেন? বুঝি নাই ভাইয়া, যে বললেন মাত্র বলেন। উফ, আবার রিলোড দিয়ে করতে হবে। সেভ নিচ্ছে না, কারণ আমি যখন জার্নাল এন্ট্রিটা দিচ্ছিলাম বারবার অ্যাকাউন্টের নাম চলে যাচ্ছে, এই জন্য নিচ্ছে না। ওয়েস ফার্গো হচ্ছে 4,000। অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন 2,400। ওকে। এয়ার কন্ডিশনার মূল অ্যামাউন্টটা ছিল হচ্ছে 8,000, লস বাকি 1,600। ওকে, এবার আশা করি নিয়ে নিবে জার্নাল এন্ট্রি সেট। এবার আমরা আবার একটু চলে যাব আমাদের চার্ট অফ অ্যাকাউন্টসে। এই যে দেখেন, এয়ার কন্ডিশনারও জিরো, অ্যাকোমোডেটেড ডেপ্রিসিয়েশনও এয়ার কন্ডিশনার জিরো। তাহলে এটা দ্বারা কি বুঝলাম, আমাদের ডিসপোজালটা সঠিকভাবে সম্পাদন হয়েছে। ঠিক আছে। আরেকটা ওয়েলস ফার্গোতে যদি আমি একটু যাই, ওয়েলস ফার্গোতে তো টাকা নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, এইখানে দেখাচ্ছেন, ওটা আপডেট হতে টাইম নেবে। আচ্ছা যাই হোক, তাহলে আপনাকে যখন আপনার ক্লায়েন্ট বলবে যে আপনি ডেপ্রিসিয়েশন কে ক্যালকুলেশন করেন, অবশ্যই আপনাকে তিনটা জিনিস মাস্ট দেখতেই হবে। একটা হচ্ছে অ্যাসেট অ্যাকাউন্ট আছে কিনা ওই অ্যাসেটটার, তারপর ডেপ্রিসিয়েশন এক্সপেন্সের অ্যাকাউন্ট আছে কিনা, তারপরে হচ্ছে অ্যাকোমোডেটেড ডেপ্রিসিয়েশনের অ্যাকাউন্ট আছে কিনা। ঠিক আছে, এই তিনটা আপনি দেখবেন। আর যদি ডিসপোজাল করতে বলে তাহলে লস অর গেইন অন ডিসপোজালটা দেখবেন। এখন লস অর গেইন অন ডিসপোজালটা সেটা আপনার কি ইনকামের আন্ডারেও করতে পারেন, এক্সপেন্সের আন্ডারেও কি সেটা করতে পারেন। ঠিক আছে, এখন সেটা কোনো সমস্যা নাই। এখন মানে আর কি যদি ইনকাম বা এক্সপেন্স যেটার আন্ডারে আপনি করেন না কেন, সে অটোমেটিক্যালি সে তার মতো করে অ্যামাউন্টটা নিয়ে নিবে।
আর অবশ্যই ওপেনিং ব্যালেন্সটা দেওয়ার সময় আপনি চার্ট অফ অ্যাকাউন্টসে যদি দেন, চার্ট অফ অ্যাকাউন্টসে যদি ওপেনিং ব্যালেন্সটা আপনি দেন, তাহলে আপনি বুঝবেন যে আপনি সেটাকে কি করা হয়েছে, ক্যাশের মাধ্যমে আপনার পারচেস করা হয়েছে। যদি ক্যাশ না হয়ে আপনার যদি অন ক্রেডিটে করা হতো, তাহলে অন ক্রেডিট করলে আপনাকে অবশ্যই জার্নাল দিয়ে সেটা কি করতে হবে, সেটেল ডাউন করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এই যে দেখেন আদার ইনকামের আন্ডারে লস অর গেইন অন ডিসপোজাল মাইনাস দেখাচ্ছে 1600 টাকা। ঠিক আছে। সে অটোমেটিক্যালি সে কাউন্টেড করে নিবে। আমার এটা নিয়ে টেনশনের কিছু নাই যে আমি ইনকামের আন্ডারে করব না এক্সপেন্সের আন্ডারে করব, যে কোনোটার আন্ডারেই সেটা করা সম্ভব। ঠিক আছে। এই কয়টা জিনিস অবশ্যই আপনারা মাথায় রেখে তারপরে হচ্ছে জার্নালটা দিবেন, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকোমোডেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এখন আপনার যেই মেথডেই করেন না কেন, আপনাকে ম্যানুয়ালি ক্যালকুলেশন করতে হবে। এটা হচ্ছে কুইক বুকস অনলাইনের ক্ষেত্রে। অন্যান্য সফটওয়্যারের ক্ষেত্রে সেটা ডিফারেন্ট কেস আছে, আমরা যখন জেরো করব তখন সেটা ডিফারেন্সটা আমরা সেখানে দেখব। ঠিক আছে। অবশ্যই তাহলে আপনারা ডেপ্রিসিয়েশন গুলাকে ক্যালকুলেশন করবেন। এখানে আমি 7টা অ্যাসেটের আপনাদের সাথে শো করছি। 7টা অ্যাসেটের আপনারা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করবেন, পাশাপাশি হচ্ছে অবশ্যই প্রত্যেকটা অ্যাসেটের মানে আর কি ডিসপোজাল করার চেষ্টা করবেন, নিজে থেকে ডিসপোজাল করার চেষ্টা করবেন যে এক্স্যাক্টলি আমি একবার বেনিফিট হলে ডিসপোজালের সিচুয়েশনটা কেমন ঘটে, তারপরে হচ্ছে যদি লস হয় সেক্ষেত্রে কেমন ঘটে। ঠিক আছে, এইভাবে করে আপনাকে একটু প্র্যাকটিস করবেন, তাহলে আপনার জিনিসটা বুঝতে সুবিধা হবে। যত বেশি প্র্যাকটিস করবেন এখানে, তত বেশি আপনার ওইখানে গিয়ে ক্লায়েন্টের কাজ করতে গিয়ে ভুলের সংখ্যা কম হবে। ঠিক আছে। আর আরেকটা জিনিস আপনাদের আহ জ্ঞাতার্থে বলে রাখি, কুইক বুকস যে সফটওয়্যারটা বা যত ধরনের ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার আছে, সর্বপ্রথম তো কুইক বুকস এর থেকেই বেস করে করা হয়েছে। এই সফটওয়্যার গুলা তারা আমাদের থেকে অনেক বেশি তারা জানে। এক, কারণ তারা ডে টু ডে আপডেটেড। আরেক হচ্ছে তাদের রুলস এন্ড রেগুলেশনের ব্যাপারেও হচ্ছে তারা অনেক বেশি স্ট্রিক্ট। বাট যেহেতু এটা একটা সফটওয়্যার, আমাদেরকে রুলস এন্ড রেগুলেশন ঠিক রেখে সে আমাদের মতো করে কাজ করতে সুযোগ দেয়। মানে যেটা কাস্টমাইজেশন যেটাকে আমরা বলি, আমাদের মতো করে কাজ করতে সুযোগ দেয়। আমরা ভুল করলেও কিন্তু কিছু কিছু জায়গায় কুইক বুকস আমাদেরকে ধরবে না। ঠিক আছে, কুইক বুকস আমাদেরকে ইথিক্যাল ভাবে ধরবে না, কিন্তু পরবর্তীতে সেটার ইম্প্যাক্টটা খুবই মানে আর কি একটা আহ ভয়াবহ একটা ইম্প্যাক্ট পড়বে। সেগুলো ঠিক করে আসতে গেলে আপনার সমস্যা করবে। অবশ্যই যখন ক্লায়েন্টের কোনো কাজ পাবেন, ক্লায়েন্টের যখন কোনো কাজ আপনার হাতে থাকবে, ক্লায়েন্টের কাজ যখন আপনার হাতে থাকবে, তখন চেষ্টা করবেন ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে কাজ করার, বা যে ভালো বুঝে এই সফটওয়্যারে তার সাথে কমিউনিকেট করা, আপনার আশেপাশে বা যে আসে না কেন তাদের সাথে কমিউনিকেশন করে জিনিসটাই কাজ করা। বাট এই কাজ কোনোদিনও করবেন না পাণ্ডিত্য দেখাইতে গিয়ে ক্লায়েন্টের অ্যাকাউন্ট ভুল করে আসবেন না। ঠিক আছে। এটা আপনার মানে আর কি কি বলবো, যদি আপনি ফাইবার আপওয়ার্কে কাজ করেন তাহলে বলতে হবে আপনার অ্যাকাউন্ট আপনি নিজের হাতে ধরেই ব্যান করবেন। আর লিঙ্কডইনে হইলেও কোনো সেম সিচুয়েশন, লিঙ্কডইনের ক্ষেত্রেও আমি সেম সিচুয়েশনটা বলবো, কারণ লিঙ্কডইনেও এই কাজ যারা করছে তাদেরকেও আমি দেখে আসছি, তারা এর পরবর্তীতে আর দ্বিতীয়বার কোনো কাজ পায় নাই। ঠিক আছে। আমি আপনাদের সাথে যে জিনিসগুলো শেয়ার করি মোস্ট অফ দা কেসেস, সেই জিনিসগুলো আমি মানে আর কি প্রিভিয়াসলি ফেস করে আসছি। ঠিক আছে, এই জন্য আপনাদেরকে সাজেশন দিব যে অন্তত পক্ষে মেন্টরের গাইডলাইনটা ফলো করার। ঠিক আছে। অবশ্যই আমি আপনাদেরকে বেস্টটাই দেওয়ার চেষ্টা করব যেখানে, কারণ প্র্যাকটিক্যাল লাইফ এবং আমাদের যে একাডেমিক লাইফটা সেটার ভিতরে কিন্তু বিস্তর একটা ফারাক আছে। অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে আমি বলি, কারণ অ্যাকাউন্টিং গুলা প্রত্যেকটা দেশের যেরকম এক দেশে হচ্ছে গ্যাপ ইউজ করে, এক দেশে হচ্ছে আইএফআরএস ইউজ করে। এখন আপনার গ্যাপেরও রুলস জানতে হয়, আবার হচ্ছে আপনার আইএফআরএস এর রুলও জানতে হয়। এখন আপনি কোন একটা কাজ করছেন আইএফআরএস এ একরকম, কিন্তু গ্যাপের ক্ষেত্রে সেটা নাও হইতে পারে। সো বি কেয়ারফুল থাকবেন রুলস এবং রেগুলেশন সম্পর্কে। যদি বুক কিপিং করেন, বুক কিপিং এর কাজ তো অবশ্যই আপনাকে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করে সেই জিনিসটা করবেন। ঠিক আছে।
কোনোদিনও মানে আর কি ক্লায়েন্টের উপরে পাণ্ডিত্য করার চেষ্টা করবেন না। চেষ্টা করবেন যে যা যা ডকুমেন্ট আছে সেই অনুযায়ী যাতে প্রত্যেকটা কাজ সুষ্ঠু এবং সুচারুরূপে যাতে সম্পাদন করা যায়। ঠিক আছে? অন্তত পক্ষে অন্তত পক্ষে যাতে আপনি, ঠিক আছে, অবশ্যই চেষ্টা করবেন ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করে জিনিসগুলোকে যাতে সুষ্ঠুভাবে সম্পাদন করা যায়। ওকে।